প্রিয় বন্ধুরা, আজকের গল্প বউ নাকি বোম। বিয়ের আসরে পাত্রের সাহসিকতায় সবাই মোটামুটি স্তম্ভিত। সরগরম পরিস্থিতি একদম নিশ্চুপ হয়ে গেল। পাত্রী কাজীকে উদ্দেশ্য করে বলে উঠল, কিসের 5,01,000 টাকা দেন মোহর। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই আপনি আজকের মধ্যে আমাকে 5,01,000 টাকা দিতে পারবেন। পাত্রীর কথা শুনে আমার বিয়ে করার স্বাদ প্রায় যায় অবস্থা। কিন্তু যখন পাত্রীকে দেখতে এসেছিলাম তখন তো ওর এমন রূপ দেখি নাই। কি বলি এখন? তারপর হঠাৎই আমার বাবা বলে উঠলেন, মা তুমি কি বলছো? বাবার কথা শেষ না হতেই হাত জোর করে বাবাকে বলল, প্লিজ বাবা, আপনি কিছু বলবেন না। অবস্থা বেগতিক দেখে বাবা চুপ হয়ে গেলেন। এবার আমার উত্তর দেওয়ার পালা। কি বলি ভেবে পাচ্ছি না। এইদিকে আসরের লোকজন সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানার সদ্য নতুন প্রাণী। কাচুমাচু করে মাথা নাড়িয়ে উত্তর দিলাম, পারবো। কিন্তু মেয়ের বোধহয় বিশ্বাস হলো না। তাই আবারও বলল, দেখুন ভেবে বলুন। আমি জানি আপনার বাবার সহায়তায় আপনি আমাকে কোটি টাকাও দিতে পারেন, কিন্তু নিজের টাকা কতটা দিতে পারবেন তাই বলুন। সবার নজর এখন মেয়ের দিকে। অনেকেই বলাবলি করছিল, ঠিকই তো বলছে মেয়ে। ছেলের নিজের যোগ্যতা কতটুকু তা দেখা দরকার। মনে হলো সব বিজ্ঞ উকিল। এবার আমার বাবার মুখেও সামান্য হাসির রেখা। কেননা আমার অকর্মণ্যতা নিয়ে বাবা মাঝে মধ্যেই প্রশ্ন তোলেন। সামান্য অপমান বোধ নিয়ে বললাম, তাহলে আর 1 লাখ কম করা হোক। এবার সবার নজর আবারও আমার দিকে। এবারও মেয়ে আমার যোগ্যতাকে অবিশ্বাস করছে। বলল, আরেকটু ভেবে বলুন। লে শালা, বিয়ে করতে এসে দেখে মহা ঝামেলায় পড়লাম। তাই তো মাকে বারবার বোঝালাম, অযথায় বাড়তি ঝামেলা বাসায় আনার দরকার নেই। কে শুনে কার কথা? যাকগে, আমার কি, যা বোঝার বাড়ির লোকই বুঝবে। আমি বরং বিয়েটা মনোযোগ দিয়ে করি। মেয়ের ভয়ানক চাহনির দিকে তাকিয়ে শেষমেশ 3 লাখ টাকা ঠিক করলাম। এইবার মেয়েটা মনে হয় কিছুটা বিশ্বাস করলো আমার সাধ্যকে। যাই হোক, কোনো মতে বিয়েটা সম্পন্ন হলো। এবার বিদায়ের পালা। মনে করলাম এইবার বোধহয় মেয়েটা কাঁদতে কাঁদতে কোণঠাসা হবে। ও মা, এ কি? মেয়েই ওর বাবা মাকে আরও সান্ত্বনা দিচ্ছে। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? যখন তোমাদের কথা মনে হবে চলে আসব। শুধু ছোট ভাইটার কাছ থেকে বিদায় নেওয়ার সময় একটু চোখের জল ফেলেছিল মেয়েটা। আমি সহ পুরো বরযাত্রীর টিম অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। শুধু আমি কেন, পুরো টিমই বুঝে গেল এইবার আমার তেজপাতা হওয়ার দিন চলে এসেছে। এই ব্যাপারে সবাই তেমন খুশি না হলেও আমার বাবা তার এমন বৌমা পেয়ে চরম খুশি। কোনো মতে বিয়ের পর্ব শেষ করে চলে আসলাম আমাদের বাড়িতে। নিজের বাড়িতে এসে আমার সাহসের উন্নতি হবে সেটা সবাই ভেবে নিয়েছিল, এমনকি আমি নিজেও। কিন্তু কিসের কি? আমি তো সাহস দেখানোর জায়গায় পাচ্ছি না। বিয়ে করে আসার পর ছেলেরাও যে পর হয়ে যায় তা আমার মা আর আত্মীয় স্বজনকে না দেখলে বুঝতেই পারতাম না। আমার দিকে কারো কোনো খেয়াল নেই, সব আদিখাত্তা বউকে নিয়ে। যে যার মতো নতুন বউকে নিয়ে ব্যস্ত। এমনকি আমার যে ক্ষুধা লাগছে সে বিষয়েও কাউকে কিছু বলতে পারছি না। যাই হোক, অনেক কষ্ট আর ঝামেলার মধ্য দিয়ে দিনটা পার হলো। তারপর এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ, মানে বাসরের তোড়জোড়। কিন্তু আমার তো সেই রকমের অস্বস্তি হচ্ছে। যে টাইপের মেয়ে এসে জুটল, জানি না আজকে কি হবে। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে শেষমেশ বাসর ঘরে প্রবেশ করলাম। আমি ঢুকতেই সুন্দর করে একটা হাসি দিয়ে মেয়েটা আমাকে সালাম করলো। আমার ভালোই অবাক লাগছিল। হঠাৎ ভুল পাল্টে ফেললো কেমনে? নাকি অভিনয় শুরু করেছে? কে জানে। যাকগে, এবার আমার সাহস দেখানোর পালা এসে গেছে। আমিও ওকে বীরের মতো করে বললাম, ঠিক আছে, সালাম করতে হবে না বলেই ওর বাহু দুটো ধরে আদরের চোখে ওকে তুলতে গেলাম। তারপর আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করতেই এক ঝাটকায় আমাকে সরিয়ে দিল আর তরতর চোখে আমার দিকে তাকালো। আমার তো আবারও গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। না জানি কী রূপ এখন সে দেখাবে আবার। তাই একটু শান্ত গলায় বললাম, কি হয়েছে? এনিথিং রং? হোয়াট ইজ রং? আপনি তো পুরোটাই রং দেখছি। খুব কাছে আসার চেষ্টা চলছে না? আগে দেন মোহরের ফুল টাকা পরিশোধ করুন, তারপর যা হবার হবে। আমি বাপ দেখাতে বলে উঠলাম, আর যদি না দেই? আমিও চিৎকার করে আপনার গোষ্ঠীর ষষ্ঠী করে ফেলব। ভীষণ লজ্জা আর ভয় পেয়ে গেলাম। আর ব্যাকামো করা যাবে না। চুপচাপ ওর আবদার পূরণ করতে হবে। কোনো মতে গয়নাপাতির অজুহাত দিয়ে 2 লাখ টাকা মিল করলাম। কিন্তু তাতেও অনেক কাঠখড় পুড়িয়ে বোঝাতে হয়েছে। মনে করলাম একটু শান্ত হবে, কিন্তু বাদ বাকি টাকাও যে তখনই দিতে বললেন মহারানী।
কি আর করার, 1 মাসের গচ্ছিত 50,000 টাকাও নগদ দিয়ে দিলাম। খুব কষ্ট হচ্ছিল। হাজার হোক নিজের উপার্জনের টাকা তো। যাই হোক, সব মিলিয়ে 2.5 লাখ টাকা মিল করলাম। তারপর একটু বোঝাতে চেষ্টা করলাম যে বাদ বাকি টাকা দিয়ে দেব, অর্থাৎ বাকি রাখতে চাইলাম। কিন্তু তাতে মহারানীর রাগ আরও 3 গুণ বৃদ্ধি পেল। বলল 3 লাখ টাকা দিতে হিমশিম খাচ্ছেন, আর 5 লাখে বিয়ে পড়াতে চাইছিলেন না। তারপর আরেকটু মেজাজ জারল মহারানী। যখন আর কোনোভাবে আমার কাছ থেকে টাকা পাওয়ার সম্ভাবনা পাচ্ছিল না, তখন এক মাস্টার প্ল্যানের উদয় হলো আমার সদ্য বিবাহিত নতুন বউয়ের। লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। কি আর বলবো, বউ আমার হেভি স্ট্রং। কেননা কিছু করার মতো সুযোগও আমায় দিচ্ছিল না। চুপচাপ ওর অত্যাচার সইতে হচ্ছিল আমার। কথায় কথায় চিৎকার করে লোক ডাকার হুমকি দেয়। কি এক লজ্জার ব্যাপার বলুন তো। বাসর ঘরে কি এমন কাজ শোভা পায়? যাই হোক, এবার বউয়ের মাস্টার প্ল্যানে আসা যাক। যখন কোনো উপায়ে আর টাকা হাসিল করতে পারল না, তখন শান্তভাবে বসে কি যেন ভেবে বলল, বাহ, আপনার হাত ঘড়িটা তো বেশ সুন্দর, কত দিয়ে কিনেছেন? আমিও সোজা সরলভাবে বললাম, হ্যাঁ সুন্দর, 10,000 টাকায় কিনেছি। বলার সাথে সাথেই টুপ করে ঘড়িটা হাত থেকে খুলে বলল, যেহেতু সেকেন্ড হ্যান্ড, তাই অর্ধেক দামে দেনমোহর হিসাবে নিয়ে নিলাম। দিন, এবার বাদ বাকি 45,000 দিন। আমি বেবাচাকা খেয়ে গেলাম, কিন্তু ওখানেই শেষ না। তারপর সরাসরি আমার ইজ্জতের উপর হামলার সম্ভাবনা দেখালো আমার সদ্য বিবাহিত বউ। সুন্দর চাহনি নিয়ে আমার সদ্য কেনা শেরওয়ানির দিকে তাকালো সে। আমি তো পুরাই শেষ। তারপর বলল, আপনার শেরওয়ানিটাও সুন্দর, তা এটাও নিশ্চয় 10,000-এ কেনা? না বলতে চেয়েও ভয়ে মাথা নেড়ে বললাম, 10,000 টাকা। তারপর আর কি, ওটাও খুলে নিয়ে নিল বউ। তারপর আর উপায় না দেখে বলে বসলাম, প্লিজ আর নিচে যাবার চেষ্টা করবেন না, এমনিতেই সবটাই দিয়ে দিয়েছি। দেখলাম মহারানী মুখ লুকিয়ে ফিক ফিক করে হাসছেন। আমিও সব হিসাব কড়াই গন্ডায় তুলে রাখছি, সুযোগ একদিন আমারও আসবে। এই সান্ত্বনায় নিজেকে দমিয়ে রাখলাম, শান্ত বীর পুরুষের মতো। তারপর আর বাড়াবাড়ি না করে বলল, ঠিক আছে, আর কিছু নেব না, এবার বাদ বাকি 40,000 দিন, নয়তো নিচে ঘুমান। আমিও চটপট আর কথা না বাড়িয়ে বীর পুরুষের মতো সুযোগটা কাজে লাগালাম। কোনো মতে বালিশটা নিয়ে চুপচাপ শুয়ে পড়লাম, আর রাগে ফুসতে ফুসতে মনকে বুঝালাম, আর কখনো বিয়ে করলে দেনমোহর গুছিয়েই করব, নয়তো সারা জীবন আইবুড়ো থেকে যাব। তবুও কোনো অত্যাচারিণীর হাতে অত্যাচারিত হব না। সারা দিনের দখলে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। অভিমানে মহারানীর আর খবর নেইনি। প্রায় শেষ রাতের দিকে ঘুমটা একটু ভেঙে গেল। চোখ খুলে আমি তো তাজ্জব বনে গেলাম। দেখি মহারানী আমাকে জড়িয়ে ধরে শান্তভাবে শুয়ে আছে। আমার তো আনন্দে ঈদ লাগার জো। তাহলে বোধ হয় বাদ বাকি টাকা মহারানী মাফ করে দিয়েছে। তাই আনন্দে আমিও জড়িয়ে ধরলাম। মহারানী জেগে গেল। টানা টানা মায়া মাখা চোখে আমার দিকে তাকালো। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে বাদ বাকি টাকার কি করলেন মহারানী? কি আর করব মহারাজ, ভাবলাম আপনার তো আজকে দেওয়ার সামর্থ্য হবে না, তাই আপনার খাটটাকে 40,000-এ নিয়ে নিলাম। কি ভালো করিনি মহারাজ? কি আর বলবো, তখন জুড়ে চিৎকার দিয়ে উঠলাম, আল্লাহ গো! প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। ধন্যবাদ সবাইকে।